আমি আর মহুয়া আমরা আবারও চলে এসেছি আপনাদের কাছে। আজ আমাদের হাতে আছে শ্রী শ্রী মায়ের কথা বইটি। আর প্রথমেই আজকে আমরা পড়ব ব্রহ্মচারী অশোক কৃষ্ণর কথা থেকে, মানে লেখা থেকে। মায়ের সাথে দেখা করতে গিয়ে, মায়ের সাথে কথা বলতে গিয়ে তিনি মায়ের কাছে কি জানতে চেয়েছিলেন এবং তার উত্তরে মা তাকে কি বলেছিলেন। হ্যাঁ, তাহলে এখন শুরু করি। মা একটা জায়গায় বলছেন যে মার সেবা করা সকলের উচিত, বিশেষত যখন তোমরা সকলের সেবা করবার জন্য এখানে এসেছো। তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতুম। ঠাকুরের ইচ্ছায় তিনি তোমার কোনো উৎপাত রাখেননি, তাহলে এত টাকা টাকা চিন্তা করে তোমার কি হবে। আমরা যার কথা বলছি সেই ব্রহ্মচারী অশোক কৃষ্ণের তখন বাবা মারা গেছেন, তো মাকে নিয়ে তিনি আছেন এবং তখন তিনি ব্রহ্মচারী অবস্থায় আছেন। তখনও তিনি সন্ন্যাস নিয়ে, পুরোপুরি সন্ন্যাস ধর্মে তখনও তিনি এগিয়ে যাননি। তো এই যে ব্রহ্মচর্য অবস্থাতে তিনি কতটা, এদিকে বাবা চলে গেছেন, মায়ের সাথে সংসারে কতটা সম্পৃক্ত হয়ে থাকবেন সেই নিয়েই নানান প্রশ্ন তার মনে এসেছে এবং তিনি তখন সেই সমস্ত প্রশ্ন নিয়ে মায়ের কাছে শরণাপন্ন হয়েছেন। তো অবশ্যই আমাদেরও প্রতিদিনের দেখবে যে কোনো সময় আমাদের যারা মাথার উপরে থাকেন তারা যখন চলে যান তখন ফার্স্ট চিন্তাটা সেই টাকা নিয়েই আসে, যে এরপরে আমি তাহলে সংসার চালাবো কি করে, বাবা তো এই করতেন, বাবা তো ওই করতেন, তাহলে এরপরে আমার কি হবে। এবং সেইভাবেই, সেই স্বাভাবিক নিয়মেই ইনিও একই প্রশ্ন করেছেন। এবং তখন মা বলছেন যে টাকা রোজগার মানুষ সৎভাবে করতে পারে না, মন বড় মলিন করে দেয়। এজন্য তোমায় বলছি, টাকা কড়ির ব্যাপার যত শিগগির সম্ভব সেরে ফেলো। বেশি দিন ওসব নিয়ে থাকলেই ওতে একটা টান পড়বে। টাকা এমন জিনিস, মনে করছো তো যে ওতে আমার টান নেই, যখন একবার ছাড়তে পেরেছি তখন আর টান হবে না, যখন ইচ্ছে চলে আসবো। কিন্তু না, এ কথা কখনো মনে ভেবো না। কোন ফাঁক দিয়ে তোমার গলা টিপে ধরবে তোমায় বুঝতেও দেবে না। বিশেষ করে তোমরা কলকাতার ছেলে, টাকা নিয়ে খেলা করতে তোমরা জানো। যত শীঘ্র পারো মার বন্দোবস্ত করে কলকাতা থেকে পালিয়ে যাও। আর মাকে যদি কোনো তীর্থস্থানে নিয়ে যেতে পারো, দুজনে বেশ ভগবানকে ডাকবে, মা বেটা সম্পর্ক ভুলে। এই শোকের সময় মার মনে খুব কষ্ট, এইটি হলে বেশ হয়। তোমার মায়েরও তো বয়স হয়েছে, তাকে খুব বোঝাবে, এইসব কথা মার সঙ্গে কইবে। এবার বলছে মার পথের সঞ্চয় একটুখানি তো, মানে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে বা বাকি জীবন কাটাতে একটু তো পয়সা কড়ির দরকারি। সেইটা নিয়ে, সেই প্রসঙ্গে বলতে বলতে মা আবারও বলছেন যে তিনি যদি ভগবানের পথে যেতে বাধা দেন তখন অন্য কথা। তোমার মাকে এখানে একবার নিয়ে এসো, দেখবো কেমন। যদি ভালো বুঝি তাহলে দু একটা কথা বলে দেব, কিন্তু সাবধান, মার সেবা করছি ভেবে বিষয় নিয়ে মেতো না। একটা বিধবার খাওয়া পড়া বই তো নয়, কত টাকাই বা চাই। কিছু লোকসান দিয়েও যদি তাড়াতাড়ি বন্দোবস্ত হয় তবে তার চেষ্টা করো। ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, তোমরা তাঁর নামে বেরিয়েছ, সবসময় তাঁর কথা মনে রাখবে। জগতে যত অনর্থের মূল টাকা। তোমাদের কাঁচা বয়স, হাতে টাকা থাকলেই মন লোভ দেখাবে, সাবধান। কতগুলো কথা আমরা একদম আন্ডারলাইন একটু করতে পারি। সেটা হলো যে টাকা বড় মনকে বড় মলিন করে দেয়। মানুষ সৎভাবে টাকা রোজগার করতে পারে না। এবং মনে করছো যে টাকাতে আমার টান নেই, আমি যখন একবার সেটা ছাড়তে পেরেছি আমি নিশ্চয়ই পারবো, কিন্তু কোন ফাঁক দিয়ে টাকা তোমার গলা টিপে ধরবে সেটা তুমি বুঝতে পারবে না। কত টাকাই বা চাই। আরো একটা কথা, যে টাকা থাকলেই মন লোভ দেখাবে, আর জগতে অনর্থের মূল হলো টাকা। এই কয়েকটা কথা যেগুলো আমরা আজকের দিনেও ভীষণভাবে প্রাসঙ্গিক কিনা, ভীষণভাবে আমাদেরও এগুলো আমাদের প্রতি মুহূর্তের জীবনযাপনের ক্ষেত্রে কতটা প্রয়োজনীয়, এবং আমাদের ক্ষেত্রে এটা আজও অর্থহীন নাকি এটা আমাদের ক্ষেত্রেও আজকে প্রযোজ্য কিনা, সেটা নিয়েই আমরা আজকে একটু আলোচনা, একটু বিশ্লেষণ করতে বসেছি। যে মায়ের এই কথাগুলোকে যদি আমরা ওইটা আজকালকার ভাষায় একটুখানি পপ আপ করাই মাথার মধ্যে, তাহলে আমরা দেখবো যে আমরা এখান থেকে কি করতে পারি। কারণ একদম বেসিক যদি আমরা শুরু করি, আজকে আমরা যে এখানে দুজনে মিলে আপনাদের কাছে পৌঁছচ্ছি কথা বলে,
এটার পেছনেও টাকার প্রয়োজন আছে। কাজে আমরা যদি বলেই দিই যে টাকা সত্যি একেবারে অনর্থের মূল, এবং মা এই কথাটি বলে গেছেন, তাহলে আমরা এটা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখবো? আমরা আসছি, আমি তো বকি, দেখি এবার মহুয়া কি দিয়ে শুরু করে। দেখো, এই প্রশ্ন নিয়ে আলোচনা করি, তারপরে মা কোন পরিস্থিতিতে কথাটা বলছেন সেটাও, ওই যে আমাদের গাইড বুক, সেটাও এই পরিস্থিতিতে যারা পড়বেন তাদের কাছে নিশ্চয়ই এটা গাইড বুক, একটা নির্দেশিকা, আজীবনের একটা নির্দেশিকা হয়ে রইল তোমার। হ্যাঁ, অবশ্যই আমরা যে দুজনে বসে আলোচনা করছি এটার পিছনেও টাকার দরকার, টাকা ছাড়া কিচ্ছু হয় না। তো মানে একাঞ্চলে জলও জুটবে না, ফ্রি বলে কিছু নেই, একমাত্র রোদ আর বাতাস ছাড়া। তো যেটা বলা যায় যে মা বলছেন টাকা অনর্থের মূল, সেই মাই কিন্তু মার কাছে যখন টাকা আসছে মা কিন্তু মাথায় ঠেকিয়ে টাকা তুলছেন। অর্থকে আমরা লক্ষ্মী হিসেবে পুজো করি। তোমার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তুমি কড়ি রাখো না, অর্থ রাখো, মুদ্রা রাখো। অর্থ লক্ষ্মী পায়ে পড়ে গেলে মাথায় তুলে ঠেকায়। এখানে একটা ইন্টারাপ্ট করে বলেনি, মহুয়া যে কড়ির কথা বললো, কড়িকে অর্থ বললো এই কারণে, কারণ আমরা তো একসময় জানি যে কড়ি বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হতো। কড়ি হয় না এখন ছোট ছোট দেখতে সাদা রঙের, তো সেই জন্য ওটাকে, কড়িটাকে মূল মানে কি বললো, অর্থ আর কি বললো। হ্যাঁ, তো যে অর্থ অনর্থ ঘটায় সেই অর্থ লক্ষ্মী নয়। ঠাকুর বলেছেন কামকাঞ্চন থেকে সাবধান। তিনি বলছেন মায়ের মধ্যেই, মেয়েদের মধ্যেই কিন্তু মায়ের বাস। তাহলে কামিনী আর নারী শক্তি দুটোর মধ্যে তফাৎ আছে। কামিনী মানে যার কাম আছে, সে মানে যাকে দেখলে মনে কামের উদয় হয়, তাকে দেখলে কখনো মা বলে মনে হয়। আমরা কামিনীতে আসছি না, আমরা কাঞ্চনে যাচ্ছি। আবার এই ঠাকুরই বলছেন কাঞ্চন থেকে সাবধান। তার মানে যে কাঞ্চন, অর্থ যখন শুধুমাত্র নিজের ভোগ লালসা মেটায়, তখন সেই অর্থ অনর্থ ঘটায়। অর্থ যখন দম্ভ, ক্ষমতা, অহংকার এইগুলোর প্রকাশ করার মাধ্যম হয়ে দাঁড়ায়, সেই অর্থ হচ্ছে অনর্থের মূল। কিন্তু এই যে সেবা, রামকৃষ্ণ মিশনের যে সেবা কাজ, স্বামীজি যে নিষ্কাম সেবা আরম্ভ করলেন, এ তো অর্থ ছাড়া বেলুর মঠ তৈরি হতো, শশী মহারাজ তো, হ্যাঁ দেখিয়েছে, আমরা তো দেখেছি একেবারেই, মানে অর্থ ভিক্ষা করে নিয়েছে। এই দেখো ভিক্ষা, এই ভিক্ষালব্ধ অর্থ। তার মানে যে অর্থ রোজগার করতে গেলে বা যে অর্থ উপার্জন করতে গেলে, ওরা মানে ভিক্ষাটা এক ধরনের উপার্জন নিয়ে তো এসেছেন, যে অর্থ অর্জন করতে গেলে সেখানে তাদের ইগোটা বিসর্জন দিতে হয়েছে, নইলে হাত পাততে হয়েছে, মানে সেলফ ইগো বিসর্জন দিয়ে হাতটা পাততে হয়েছে। তা বলে বলছেন সবাই মিলে ভিক্ষে করুক। যে অর্থর সঙ্গে অভিমান জড়িয়ে আছে, অহংকার জড়িয়ে আছে, সেই অর্থকে ঠাকুর বলছেন কাঞ্চন। আর যে অর্থ, এই যে আমরা বললাম ভিক্ষা, যে ভিক্ষাং দেহি করে যে হাত পাচ্ছে, তার মধ্যে সেলফ ইগোটা নেই। তা বলে বলছি না যে লোকজন ভিক্ষে করবে, ভিক্ষে করে অর্জন করবে, কিন্তু অর্থ রোজগারের সঙ্গে, অর্থের সঙ্গে যদি অভিমান জড়িয়ে না থাকে, আমার টাকা, টাকার জোরে আমার দম্ভ, বা একটা ভিখারিকে দিলাম করে ছুড়ে দিল যে এই তো দিলাম 100 টাকা দিলাম, এই অর্থ হচ্ছে মানে মানুষের কি বলবো, এই যে মা যেখানে বলছেন যে গলা টিপে ধরবে, মনের মধ্যে থাকলে গলা টিপে ধরবে। একই টাকা, সেই টাকার সঙ্গে অহংকারটা মুছে ফেলো, সেই টাকা মানুষের কাজে লাগে, মানুষের দান ধ্যানে লাগে। ঠাকুর বলছেন যে টাকা কিসে লাগে? বাড়ি হয়, থাকা একটা জায়গা হয়, ডাল ভাত হয়, পরনের কাপড় হয়, এই পর্যন্ত। এর বেশি ব্যবহার যেটা হয় সেটার মধ্যে ভোগ এসে পড়ে। সংসারীদের জন্য সেভাবে বলছেন না, কিন্তু সংসারীরা অর্থের সঙ্গে যদি একটু সংযম অভ্যেস করে, আমার ডাল ভাত তরকারি একটা মাছের ঝোলে পেট ভরে যাচ্ছে, আমাকে তো রোজ মাটন খেতে হবে না, বা রোজ মাটন বিরিয়ানি খেতে হবে না, আমার টাকা আছে বলে যা ইচ্ছে তাই খেয়ে যাবো, খেতে হবে না। একটা সংযম যদি প্র্যাকটিস করে, তাহলে অর্থ কখনো অনর্থ হয়ে দাঁড়ায়। আমরা যেটা আসলে ছোটবেলা থেকে একটা রচনা পড়তাম, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, মানে যে কোনো কিছুরই ব্যবহারটা জানতে হয়, আমরা কোন জিনিস কিভাবে ব্যবহার করছি। এবার অর্থ কখনো অনর্থের মূল হতে পারে না, আজকের দিনে একেবারেই নয়।
কারণ আজকে প্রতিদিন, কারণ আমরা যে কোনো কিছু ইনস্টিটিউশন, যে কোনো কিছু করা, 5টা মানুষ একসাথে সংঘবদ্ধ হলেও সেখানে সব ক্ষেত্রে একটা মাধ্যম দরকার, যে মাধ্যমটা আমাদের প্রত্যেকের যাতায়াত, চলাফেরা সব কিছুকে ভীষণ ইজি করে দেয়। এবং সেই মাধ্যমটা আজকের দিনে, আপনারা বলবেন কেন, মন ভালো হলে, মনের মিল থাকলে তো অনায়াসে হয়, কিন্তু আপনার আমার মনের মিল থাকলে আমাকে আপনার কাছে পৌঁছতে হবে, বা আপনাকে আমার কাছে এসে পৌঁছতে হবে। আর আমরা সেই যোগক্রিয়ায় হেঁটে যেতে পারবো না, আমাদের পয়সা খরচা করে গাড়ির তেল পুড়িয়ে আমাদের যেতে হবে। টাকাটা খুব দরকার, আমি সেটা নিয়ে আমার এখানে এইটুকুই বক্তব্য, যে আমি টাকা ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারবো না। কিন্তু তাহলে কি ব্যাপারটা অবাস্তব? তাহলে কি আমাদের দিন এই কথাটা প্রযোজ্য না, যেটা মহুয়া বললো, যে টাকাটা যতক্ষণ টাকার সঙ্গে আমরা সংযম রাখছি ততক্ষণ তুমি এটা ঠিক আছে ভাই, অনর্থর মূল হচ্ছে না। তোমার কাছে কত লিমিট অব্দি সংযম, আর আমার কাছে কোন প্যারামিটারে গিয়ে সংযম ক্রস করছে, সেটা এক নাও হতে পারে। তাহলে যেটা সব থেকে আগে দরকার, সম্পৃক্তিহীনতা, যে আমি যেটুকু রোজগার করছি সেটুকু, তোমার আজকে 2টো জামা হলে হবে, আমার হয়তো আজকে 5টা জামা লাগবে, তাহলে আমার সংযমটা যেন 5টা জামাতে সীমাবদ্ধ থাকে, তোমার জামাটা যেন 2টো জামাতে সীমাবদ্ধ থাকে, মানে চাহিদাটা। কিন্তু আমার যেখানে 5টা হলে হয়ে যাচ্ছে, সেখানে খুব ন্যাচারাল ওয়েতে অনেক বন্ধু বান্ধব, অনেক চেনা, অনেক লোকজন, তো মেলামেশা করি সবার সাথে। আমি দেখেছি যে আমি কাউকে এটা বোঝাতে পারি না, অনেকে এটা কি সুন্দর না, দেখ, ইস এটা কিনে নিলাম, টুক করে, এটা কি সুন্দর না, ওটা কিনে নিলাম। এবার সুন্দর তো সবই, গাছের ফুলও সুন্দর, সেই সুন্দর ফুলটা কি প্রত্যেকদিন তাহলে গিয়ে গিয়ে গাছ থেকে তুলে তুলে সব আমার ঘরে জমা করব? যদি জমাও করি আমার গায়ের জোরে, তাহলে তো সেই ফুলটা আজ বাদে কাল নষ্ট হয়ে যাবে, পচে যাবে, তার মানে সে জিনিস থাকবে না। এখানে জামা কিনে আনা মানে সেই পচনটা আসলে আমাদের মনে ধরে যায়। তাহলে এই সংযমটা এক একজনের লাইফে, যদি সংযমের এক এক রকমের মাত্রা নির্ধারিত করে আমরা ভোগের মাত্রাটাকে দেখি, এবার ভোগ অবভিয়াসলি সেইটা ভোগ যখন আমি প্রয়োজনাতিরিক্ত একটা জিনিস অধিকার করে সেটাকে আমি রিলিশ করে চেরিশ করছি, সেইটা ভোগ কোথায় গিয়ে, মানে ভোগটা কি আমরা যদি সেটা বলি। কারণ আমরা দেখেছি স্বামীজি নিজে বলেছেন যে পেটে যদি খাবার না থাকে তাহলে ঠাকুরের নামগান করে লাভ নেই, হয় না। যেটা আমরা সবসময় আমাদের চলতি কথায় বলি যে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা, আমরা ঠান্ডা ঘরে বসে নারী স্বাধীনতার বুলি কপচাতে পারি, কিন্তু যে মহিলা সকাল থেকে উঠে রাত পর্যন্ত ইট মাথায় বয়ে নিয়ে গিয়ে রোজগার করে এসে বাচ্চা কোলে পিঠে করে অ্যাকচুয়ালি স্বাধীনতা সেটা, তাকে তার সেই ভাবনার সময় হয় না যে আমি নারী না পুরুষ। আসল হলো মানুষের অধিকার, স্বাধীনতা, জেন্ডার বায়াসনেস, এগুলো সম্পূর্ণ একটা অন্য বিষয়। তো এই যে বিষয়টা, এই জায়গাটা থেকেই আমার যেটা মনে হলো যে আসলে অর্থ অনর্থের মূল না, আসলে অর্থের ব্যবহার না জানাটা অনর্থের মূল। মানে কোনো কিছুই পৃথিবীতে কোনো কিছুই খারাপ নয়, সেটা আমাদের ব্যবহারের ধরন, ব্যবহারের পরিমাপ, ব্যবহারের পরিকাঠামো এবং ব্যবহারের সব থেকে যেটা আগে দরকার মানসিকতা, সেইটাতে যদি গলদ থেকে যায়, কারণ আমার কাছে তাহলে সবটা গন্ডগোল। কারণ দেখো, ইদানিং আমি শুনছি যে অনিল কাপুর বয়স অত্যন্ত বেড়ে গেছে, কিন্তু তাকে এখনো অল্প বয়সী লাগে, কারণ তিনি অক্সিজেন চেম্বারের মধ্যে থাকেন। মাঝে মধ্যে মাসে কদিন গিয়ে গিয়ে অক্সিজেন চেম্বারে থেকে আসে, মানে একটা পিওর অক্সিজেন নেন বলে। আমার কাছে সেটা বিলাসিতা, আমার তোমার কাছে সেটা বিলাসিতা, কিন্তু সেটা অনিল কাপুরের কাছে নয়, কারণ তাকে যুবক থাকতে হবে। মানে এক একজনের অ্যাকচুয়ালি কি জানো তো শাওলি, এক একজনের, এই যে তুমি বললে না যে অর্থটাকে আমরা কিভাবে ব্যবহার করছি, তেমনি যে কোনো জিনিসই আমরা কিভাবে ব্যবহার করছি সবটাই সেটার উপর, মানে প্রয়োগ কৌশলের উপর ডিপেন্ড। এটাও আরেকটা জিনিস মহুয়া, আমি দেখেছি, আমি আমার লাইফ দিয়ে বুঝেছি, যেটা আমার বাড়িতে খুব প্রচলিত আছে কথাটা, যে ধনীর থেকে নির্ধন অপবাদ ভালো। যে তোমার মানে তুমি
সরি আমি উল্টো বললাম, মানে নির্ধনের থেকে ধনী অপবাদটা ভালো। মানে তোমার যদি টাকা নাও থাকে তাও তোমাকে যদি লোকে ধনী বলে তো সেই অপবাদটা ভালো। আমি এই কারণে একটা জিনিস, এই কারণে এটা বলছি, আমার লাইফ দিয়ে দেখেছি বলে আমি বলছি যে জানো তো, পজিটিভিটি যেমন পজিটিভিটিকে টানে, তেমন টাকার পজিটিভনেসটা, মানে টাকার প্রতি পজিটিভনেসটাও টাকাকে টানে। এবং একটা জিনিস, যদি আজকে আমরা মনে করি যে এই অর্থটা আমার এসেছে এবং এই অর্থটা আমি বলছি না আমি খুব সোশ্যালিজমে বিশ্বাস করি আজকের দিনে, সেই এবং সেটা দেখা গেছে যে কোথাও সবটা ভেঙে গেছে এই ব্যাপার স্যাপার, সেটা বলছি না, কিন্তু আমি তবু বলতে চাইছি যে আমাদের যার রোজগার, বাড়িতে একজন আগে রোজগার করে মানে 5 জনে মিলে খেত, আমাদের বাবারা তো তাই করেছেন, একজনের রোজগারে 5 জন খেয়েছেন। এখন সে না একটা ফ্যামিলিতে আমি তুমি আছি, তুমি রোজগার করো আমি রোজগার করি, এখন ব্যাপারটা আলাদা। কিন্তু সেই সময়ের যে ব্যাপারটা যে একজনের রোজগারে অনেকে মিলে চলছে, মানে আমরা যদি রোজগারটাকে ছড়িয়ে দিতে পারি আরো 5 জন, বলছি না যে একটা সবল মানুষকে আমি ডেকে ডেকে তাকে বলছি এ নাও ভাই তোমাকে আমি তোমাকে আর্থিক উপকার করলাম, আর্থিক সাহায্য করলাম, সেটা না, কিন্তু যার সত্যিকারের প্রয়োজন আছে তেমন মানুষকে যদি দিতে পারি, হতে পারে একটা বাচ্চা ছেলে সে পড়াশুনো করতে পারছে না টাকার অভাবে, যদি আমরা তাকে খুঁজে পেতে দিই, কারণ ওই অর্থটার উপরে আমার রোজগার হতে পারে কিন্তু আরো একজনের অধিকারও সেটাতে রয়েছে। 100বার মানে হয়তো কোথাও যৌথ বাঁচার তুমি যদি এখানে পার্সেন্টেজ করো যে তুমি এক মাসে কতটা রোজগার করছো, প্রত্যেক মানুষ মোটামুটি জানে যে তার মান্থলি ইনকাম কিরকম। এবার যদি পার্সেন্টেজ করো যে এর কত পার্সেন্ট তোমার, আমার প্রাপ্য, তোমার, এবং প্রত্যেকের, আমি সমাজে রয়েছি, সমাজ থেকে নানা জিনিস আমি সংগ্রহ করছি, তার মানে সমাজেরও আমার এই অর্থের উপরে কিছু অধিকার আছে, আমাদের কিছু ফেরাতে হবে। এবার সমাজের কতটা প্রাপ্য, এবারে সমাজ বলতে আমি কি বুঝি, অবশ্যই আমার আশেপাশে যারা হেঁটে চলে বেড়াচ্ছে প্রাণ, আরো যারা রয়েছে যাদের আবার চিনলাম বা না চিনলাম কিছু এসে যায় না, কিন্তু আমরা দেখছি যে দেয়ার ইন নিড, মানে চিনলাম মানে আত্মীয়, মানে রক্তের আত্মীয় হোক বা না হোক সেটা ম্যাটার করে। এবং এখন দেখবে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর আসে যে হেল্প মেসেজ আসে। এই যে কিছুদিন আগেই বলতে পারছি যে জলে কলেজ স্ট্রিটের এত সাংঘাতিক ক্ষতি হয়ে গেল, হেলথ মেসেজ আসছে এবং প্রচুর টাকা উঠেছে, যে তেমনি কারোর লিভার ক্যান্সার, কারোর ব্লাড ক্যান্সার, এরকম নানান আসে। তো মানে অনেক বড় বড় অপারেশন হচ্ছে মানুষের এই ক্রাউড ফান্ডিং। তো এই ক্রাউড ফান্ডিং এর টাকাগুলো আসছে কারণ আমরাই দিচ্ছি, এবং তার আমরা কাকে দিচ্ছি, আমি যে বাচ্চাটাকে হয়তো দিলাম বা তুমি যে মহিলাকে দিলে তুমি তাকে চেনোই না, তিনি কোথায় আছেন না আছেন জানোই না, শুধু মোটামুটি এটা দেখে মনে হলো যে হ্যাঁ এটা বিশ্বাসযোগ্য, তোমার ওই অ্যাডভার্টাইজটা দেখে বা ওই মেসেজটা দেখে মনে হলো বিশ্বাসযোগ্য, তুমি পাঠিয়ে দিলে, তারপরে তো ভুলেও গেলে। মহিলা যখন সুস্থ হয়ে যদি কোনোদিন তোমার সামনে আসেন তুমি চিন্তাও করবে না যে ক্রাউড ফান্ডিং এর মধ্যে তুমি একটা পার্ট। ঠিক, কিন্তু এটা হচ্ছে মানে একটা সমষ্টির মধ্যে ব্যষ্টির একটা পার্ট, একটা ব্যষ্টির একটা পার্ট, কিন্তু সেটাও ওই যে মহিলা সুস্থ হয়ে আছেন বা ওই যে বাচ্চাটা পড়তে পারছে তার পেছনে আমিও আছি, খুব ক্ষুদ্র হলেও আমি আছি। এইটা ভাবলে, এইটা যদি তুমি বসে ভাবো না যে আমি মাসে, ঠিক আছে আমি ধরে নিলাম যে মাসে যদি আমরা এটাকে ম্যান্ডেটারি করি, এরকম নিডস প্রচুর মানুষের আছে যে আমি গিয়ে গিয়ে কোথায় বেলাবো রে বাবা। তারপরে অনেকে আছে যে এনজিওতে দেবো, ওরা নিজেরা মারাবে, এই করবে ওই করবে। সত্যি মানে এইসব সংশয় ভুল না, আর এসব সংশয় ভুলও না, প্রচুর 2 নম্বরই আছে। তার চেয়ে এই ধরনের নিডস আমরা যদি ভাবি যে আমাদের সোশ্যাল হেল্প আমরা কিভাবে করব, তো আমরা এই জায়গাগুলোতে দিলাম যে আমি যা ইনকাম করছি তার 70% আমার মানে আমি এবং আমার ফ্যামিলি সেটা করছি। এবার 30% এর মধ্যে আমি হয়তো 10% এই ধরনের আমি একটা ক্রাউড ফান্ডিং করলাম। সেভাবে হিসেব করে দেখা যাবে তুমি যে রোজগার করছো তার 10% তো এমন কিছু বিরাট কিছু ব্যাপার নয়। আমি হয়তো ক্রাউড ফান্ডিং এ দিলাম, বা চোখের সামনে একজন দেখতে পাচ্ছি যে তার হয়তো ওষুধ কেনারে নেই বা তার স্কুলের ফিসটা জমা দিতে পারছে না, এরকম আসে চোখের সামনে, এরকম আসে, সেখানে দিলাম। এই ব্যাপারটাকে, মানে আমরা তো প্রয়োগ বিধি নিয়ে কথা বলছি, এই ব্যাপারটাকে আমরা যদি প্র্যাকটিস করি না রেগুলার লাইফে, এই করতে করতে, আমি বলছি না একদিনে হবে না এই জিনিসটা, করতে করতে কিন্তু অর্থের এই যে ব্যবহার, মা যেটা বলছেন, ঠাকুর যেটা বলছেন, আমি স্বামীজি তো ছেড়েই দিলাম, স্বামীজি তো যা আছে স্বামীজি উজাড় করে দিচ্ছেন। এই বেলুর মঠটাও তো বেচতে গেছিলেন, বেলুরের জমিটাও তো বেচতে গেছিলেন, মা এসে আটকালেন, তাই তো স্বামীজিকে বাদেই রাখছি। তো মা ঠাকুর যে রাস্তাটা দেখাচ্ছেন
সাংসারিক মানুষের জন্য, সন্ন্যাসীদের কথা আলাদা, হ্যাঁ, তো সাংসারিক মানুষদের জন্য আমরা যদি এই প্রয়োগ বিধিটা পালন করি যে ম্যান্ডেটরি প্রত্যেক মাসে আমরা এত % এবার দেব, তাহলে বোধহয় অর্থের প্রতি না এই যে একটা অসীম লালসা, একটা অসীম স্পৃহা, সম্পৃক্তি, এই ব্যাপারটা আস্তে আস্তে কোথাও গিয়ে একটা কমে। আসলে আমাদের রোজগারটা করে যেতেই হবে, এবং এই রোজগারের এবার হতেই পারে যেটা মহুয়া বলো যে কোনো একটা মাসের আমরা যদি প্রতি মাসে ধরে নিই এই পার্সেন্টেজটা আমি একটা কোনো এই রকম কাজে খরচা করব। এবার মনে হতেই পারে না বাবা 20 টাকা দিয়ে আমার ওই কাজটা হয়ে যায়, ওই জিনিসটা কেনা হয়ে যায়, থাক আমি এই 20 টাকাটা না হয় নাইবা দিলাম এই মাসে, সেটা মনে হতেই পারে। কিন্তু তখন যদি ওই এগুলো আসলে একটার সাথে আর একটা এত ইন্টারলিঙ্ক, তখন ওই তখন ওই সেই মনকে শাসন করার ব্যাপার। আজকেই কার সাথে একটা কথা হচ্ছিল দুপুরবেলা অদিতির সঙ্গে, তো আজকেই কথা হচ্ছিল একজনের সাথে যে আসলে তো মনটাকেই শাসন করতে হয়, তখন ওই মনটাকেও শাসন করা দরকার যে না, এটা তো সেই খাতে তুমি বরাদ্দ করেছো, তাহলে তোমার কথার দাম তোমার নিজের কাছে থাকছে না, তুমি তাহলে এই 20 টাকাটা এই মাসে দিচ্ছ, দাও। তোমার খরচাটা যখন মনে হচ্ছে এই 20 টাকাটা তোমার প্রয়োজন, তাহলে তুমি নেক্সট মাসে তোমার ভাগের আর একটা খরচা থেকে সেই 20 টাকাটা অ্যাডজাস্ট করো। এই খাতে যে বরাদ্দটা তুমি করে রেখেছো, তাহলে তুমি সেই খাতটা এই মাসে খরচা করো। নিজের কথার দাম দেওয়া, নিজের কথার দাম নিজের দেওয়া, নিজের কাছে দেওয়া, সেইটাও যেমন সব থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এই সবগুলোর পেছনে রয়েছে আসলে মন। মন বলতে গেলে হাতটা এরকম হলো, মনটাকে সংযত করতেই হয়, মনটাকে লাগাম পরিয়ে রাখতেই হয়, না হলেই এই ওই কোন ফাঁকে এসে যেটা মা বলেছেন যে টাকা এসে তোমার ফাঁদে ফেলে দেবে, গলা টিপে ধরবে তুমি। আর এটা এমন একটা জিনিস, এরকম করে 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 পুরো জড়িয়ে 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 জাপটে জাপটে ধরে। আরো একটা জিনিস বলছেন, তোমরা কলকাতার ছেলে, টাকা নিয়ে খেলা করতে তোমরা জানো। হ্যাঁ, বাক্যটা হ্যাঁ, টাকা নিয়ে খেলা করা। আজকে দিনে হয়তো এটা শুধু কলকাতা নয়, যে কোন কলকাতা কিন্তু তুমি ধরো না যে কোনো শহর, হ্যাঁ, এবং আজকের দিনে যেখানে, এবং আজকের দিনে এই কথাটা আরো ভীষণভাবে প্রয়োজন এই কারণে, আগেকার দিনে তবু একটা সময় লোকে বাইরে গিয়ে চাকরি পেতে হতো, তবে রোজগারের উপায় সে পেত। আজকের জীবনে ঘরে বসে রোজগারের নানান ফন্দি ফিকির রয়েছে, এবং যেভাবে আজকের দিনে ঘরে বসে রোজগারের ফন্দি ফিকির রয়েছে, ঠিক তেমন ভাবে সেই ফন্দি ফিকিরে প্রতি মুহূর্তে পা আটকে ফাঁদে পড়ে গিয়ে হারিয়ে যাওয়ার, তলিয়ে যাওয়ার ফন্দি ফিকিরও রয়েছে কনস্ট্যান্ট। এবং আর্থিক নানান ফ্রড আজকের দিনে ভীষণ, আমি গতকাল রাত্রেও শুনেছি একজনের কথা, এত আর্থিক ফ্রড, সে কিছু করেনি, তাকে এরকম একটা ফিনান্সিয়াল ফ্রডে এমনভাবে ধরিয়ে দেওয়া হয়েছে, সে এখন নিজের দোকানেও এসে বসতে পারছেন না। ছেলেটি নিজে একটা ওষুধের দোকান চালায়, নিজে ওষুধের দোকান করেছে, কিন্তু সে জাস্ট লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তার সে কোথাও কিছু একটা ভেবেছিল। এবং আজকের AI এর যুগে, যেখানে প্রতি মুহূর্তে আমাদের ইমেজ বানিয়ে ফেলছে অন্য, আমাদের যাবতীয় খবর, আমাদের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিটি খবর আমরা অন্যের কাছে দিয়ে দিচ্ছি, ক্লোন হয়ে যাচ্ছে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই কথাটা কি সাংঘাতিক কথা, যে তোমাকে অর্থ এমন একটা জিনিস, তোমাকে কোন ফাঁকে যে এসে তোমাকে জড়িয়ে ধরবে, তোমাকে ফাঁদে ফেলে দেবে, সেটা তুমি বুঝতে পারবে না। এবং আরেকটা জিনিস জানো তো, এই কথাটা বলতে গিয়ে তুমি বলছিলে, আমি ভাবছিলাম যে আমরা খুব ছোট মুহূর্তে বাঁচি, তো ভীষণ রকম মুহূর্তে বাঁচি। আমরা যদি জাস্ট প্র্যাকটিসটা উল্টে দিই, একটু যদি লং টার্ম ভাবি, যে আমি আজকের একটা জিনিস ভালো লাগছে দেখে আমি কিনে ফেললাম, যে জিনিসটা খুব ভালো লাগলো, মুহূর্তে ভালো লাগে। এবার ওই জায়গাটা দাঁড়িয়ে ধরো ছোট জিনিস একটা কিনে আনাই যায়, ঠিক আছে, সবসময় এত শাসন তো করা যায় না নিজেকে, হয়তো ঠিক আছে আমি কিনলাম, এটা করাটা উচিত নয়, সেটাও মা বলেছেন। ছোট ছোট শখগুলো মিটিয়ে নাও, পরিষ্কার বলছেন, আর বড়গুলো বিচার করে ত্যাগ করো। তুমি যদি সারাক্ষণ নিজেকে চাবুক মারতে থাকো না, তাহলে যেটা হয় মনের সজীবতা, মনের একটা আহ্লাদ,
এগুলো মানে গৃহস্থের জন্য বেশ কিছু জিনিস ছাড় আছে, এই যে ছোট ছোট জিনিস না এখানে আমি ছাড় দিয়েছেন বলেই সেগুলোকে ছাড়গুলোকে অ্যাভেল করতে হবে সেটাও ঠিক না। একটা সামান্য জিনিস অ্যাভেলটা করা উচিত, অ্যাভেলটা করা উচিত এই কারণে উচিত নয়, অ্যাভেলটা করা উচিত এই কারণেই বলছি। সেটা সেই সময়ের জিনিস না থাকলেও আমাদের এই সময় দাঁড়িয়ে তোমার ওপরে কিন্তু যেটা ডিপেন্ড করে, মানে আমরা যদি পুরোটা যদি আমরা ইকোনমিটা দেখি, আমরা এখানে যদি ইকোনমির কথা বলি, তোমার ধরো একটা ফুলদানি কেনার উপরে একটা ফ্যামিলির কতটা পাবে, মানে কতটা তার কাছে টাকা আসবে সেটা ডিপেন্ড করে মানে স্বামীজির ওই ট্রেনে যে তুমি কতটা ছোলা ভাজা কিনলে, বললো 50 পয়সা, বলে সে কি মানে 1 টাকা, বললো 2 টাকা দে, ওর তো বাচ্চা আছে। তো ছোলা ভাজাটা খুব ভালো খেতে, স্বামীজি হয়তো 2টো খেলেনই না, খেলেন তার শিষ্য। তো তুমি যদি একটা বৃহত্তর ইকোনমির, তো আমরা সবাই অংশ, সবাই পার্ট, কিন্তু বড় বড় জিনিসের ক্ষেত্রে ধর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, আমি দেখলাম ছোট ছোট ক্ষেত্রে, ছোটই তো বলছি আমি, মাইক্রো বলছি, কিন্তু একটা বড় জিনিসের ক্ষেত্রে যেটার হয়তো 5,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা দাম, আমার হেভি লেগেছে, আমার পকেটে প্রচুর পয়সাও আছে, আমি অ্যাফোর্ড করতেই পারি, সেই জায়গাটা মা বলছেন বিচার করে ত্যাগ করো। আমরা যদি একটু লং টার্ম ভাবি যে এটা কতদিন আমার দরকার, বা আগে এরকম একটা জিনিস পেয়েছিলাম সেটা কতদিন চলেছে, সত্যি কি আমার দরকার, এখানে আরেকটা প্র্যাকটিস জানো, এখানে আরেকটা প্র্যাকটিস যেটা আমি ভীষণভাবে প্র্যাকটিস করি, আমি একদম নিজের লাইফ থেকেই সব কিছু বলি, ভীষণভাবে প্র্যাকটিস করি। আজকাল হয় না প্রচুর মানে মিন্ত্রা এরকম অনেক কিছু অ্যাপ আছে, প্রচুর নোটিফিকেশন আসে সারাক্ষণ। আর যেহেতু আমাদের এখন, আমি নিজে তো তুমি জানোই আমি এখনো কিছু অনলাইনে কেনাকাটার ব্যাপারে যাই না, ওসব ব্যাপারে অনেক পিছিয়ে আমি, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু আসে অনেক অনলাইনে কেনাকাটা হয়, তো ইভেন আমি অনলাইনে কেনাকাটা করতে আমার মা শরণাপন্ন হই, একটু দেখে বেছে দাও, মা আমার থেকে এসব ব্যাপারে অনেক স্মার্ট। তো এই রকম আমাদের কাছে প্রচুর নোটিফিকেশন আসে। আমি যে প্র্যাকটিসটা করি খুব স্বাভাবিক, যখন কাজ করছি রাতে জানোই, বা কোনো সময় কাজ করতে করতে আসছে, আমি তো স্ক্রোল করছি, একটা জিনিস ভালো লাগলো, আমি রেখে দিলাম, বাহ খুব ভালো, আমি ঠিক 1.5 ঘন্টা বাদে আবার বিচার করি ওটা তখন ভালো লাগছে বেশ কিছুক্ষণ, বা হয়তো কাজ করতে গিয়ে ভুলে গেলাম, বা পরের দিন দেখলাম ভালো লাগছে, তখন দেখি পরে দেখবো। মানে এই টেস্টটা যদি করা যায় তাহলেই না ওই মানে মুহূর্তের ফাঁদে আর পা দিলে চলে না, মানে পা দিতে হয় না। এগুলো হয়তো খুব ছোট ছোট, এগুলো আমরা মানে এটা যেহেতু আমরা না ছোট, আমাদের জেনারেশন বোধহয় সেই লাস্ট জেনারেশন যারা বড় হয়েছি এটা জেনে যে পয়লা বৈশাখে একটা জামা হবে, আর পুজোর সময় 3টে জামা হবে, আর সারা বছর কোনো জামা হবে না। সেই জন্য আমরা সেই জেনারেশন যারা এখন আর পুজোর সময় নতুন করে জামা কেনার ইচ্ছেটাও ফিল করি না। তখন মনে হয় তার থেকে যাদের হচ্ছে না যে তাদের জন্য দুটো দিই, কারণ আমরা ছোটবেলায় ওই অল্প পেয়ে বড় হয়েছি, কারণ আমরা তো হারিকেনের আলোতে পড়ে বড় হয়েছি, আমাদের সময় সাংঘাতিক লোডশেডিং, ভেবে দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সারাক্ষণ লোডশেডিং, অঙ্ক বই নিয়ে দেখতে হয় দেয়ালে ছায়াটা পড়ছে, হ্যাঁ সাংঘাতিক লোডশেডিং, এবং আম্মা বা মা হাওয়া করতো, বারান্দায় বসে করতে পারতো না, হারিকেনের আলোর ওই প্রদীপের শিখা কাঁপতো, ঘরমা একটা বিশাল কাজ করতাম, মানে একটা পুরো যুদ্ধ জয়ের মতো কাজ তখন মনে হতো, ঘেমে নিয়ে কে কতটা ঘামতে পারে সেটার একটা আমাদের কম্পিটিশন হতো। হ্যাঁ, তো এই আমরা তো এইভাবে বড় হয়েছি, যার ফলে আমাদের চাহিদা লিমিটেশন একদিকে অনেক কম, আবার বেশ কিছু মানুষের আমাদের জেনারেশনেরই যেহেতু আমরা অনেক কম পেয়ে বড় হয়েছি, এবং এখন আমরা সহজেই যে কোনো জিনিস খুব চট করে কিনতে পারি, আমরা এখন সহজে ওটার উপর অধিকার ফলাতেও চেষ্টা করি। দুরকমই আমাদের কারুর হয়েছে, একটা নির্লিপ্তি এসে গেছে, একটা নিরাসক্তি এসে গেছে, একটা অসম্পৃক্তি এসে গেছে, আবার কারুর মনে হয়েছে ছোটবেলায় ওগুলো পাইনি, এখন এগুলোকে নিতে পারছি, এখন এটা। দুরকম মানুষ ভেদে রকম ফেরে লাফিয়ে পড়ছে, দুরকমই হয়েছে। এই দুটোর ব্যালেন্সের জন্য আসল একটাই জিনিস, বিচার করে মনকে শাসন করা, যে তুমি সব দিক, যে ঠিক আছে এইটা একটা কিনলাম আমি কালকে ইউজ করছি না, এটা তো তুমি যেটা বলে এটা অন্য কারোর একটা উপকার হচ্ছে,
ঠিক আছে চলো ও নতুন কাজটা শুরু করছে, ওর এতে সংসার প্রতিপালন হয়, চলো ওকে আমি আমার না হলেও আছে একটু কিনলাম। যেটা আমরা করি অনেক সময় কেনাকাটা করতে গেলে দেখবে এরকম পঞ্চবটির ছোট ছোট ধূপের প্যাকেট বিক্রি করেন অনেকে। এই কাজটা আমরা রেগুলার সবাই করে থাকি প্রায়। একদম ঠাকুর বলতেন মেলায় গিয়ে কিছু কিনতে হয়। আচ্ছা, মানে এটা ঠাকুর বলতেন কারণ সে সময় এখনকার মেলা ছেড়ে দিচ্ছে, এখন তো মানে সব ইন্টারন্যাশনাল মেলা, ঠাকুর তো ওই মেলা দেখে যাননি। ঠাকুর একেবারে মানে সেই চাষাভূষদের মেলা, ঠাকুরের সময়ের মেলা মানে একদম সেই গ্রামীণ জায়গা থেকে উঠে আসে। আজকে যাকে বলি স্বয়ংনির্ভর, হ্যাঁ স্বনির্ভর প্রকল্প। তো ঠাকুরের সময় ওই রকম মেলা ছিল, প্রত্যেকে নিজের মতো বানিয়ে নিয়ে একটু আচার নিয়ে এলো বা একটু বড়ি বানিয়ে নিয়ে এলো। ঠাকুর শেখাতেন, ঠাকুর বলতেন যে এটা নিয়ম, মেলায় গেলে কিছু কিনতে হয়। কারণ ওই যে ওরা যে একটা মার্কেট পাচ্ছে, এতটা মার্কেট পাচ্ছে, কিরকম অর্থনীতি দেখো রামকৃষ্ণের। একদম এই যে মার্কেটটা পাচ্ছে, নিজেদের দাওয়ায় বসে বেচলে হয়তো সেই গ্রামের কটা লোক এই একটা মার্কেট পেয়েছে হয়তো দুদিনের জন্য বা 1 ঘন্টার জন্য বা 1 দিনের জন্য। সেই মার্কেটটা যদি ওদের কাছে টাকাটা না দেয়, যদি কিছু না কিনে, তাহলে ওদের পরেরটার জন্য মানে একটা শিল্প গড়ে উঠবে কি করে, বা ক্যাপিটাল হাতে পাবে, সংসারের একটা সাশ্রয় হবে। এটার জন্য ঠাকুর একটা নিয়মই বললেন যে এটা নিয়ম, কিন্তু মেলায় গেলে কিছু কিনতে হয়। হ্যাঁ, মানে আজকে ঠাকুরের কথা শুনে যারা গিয়ে মেলায় কিনবেন, যারা কিনছেন এতদিন ধরে, তার মানে ভাবো ওই তুমি যেটা বলে, ওই যে যার কাছ থেকে কিনছেন তার কাছে সে যদি দাওয়ায় বসে করতো, যেখানে 2টো লোক আসতো সেখানে 20টা লোক পাচ্ছে। মানে ওইটাই যে অর্থ অনর্থের মূল নয়, অর্থের ব্যবহার না জানাটা অনর্থের মূল। এবার এখানে তো মা একটা সেন্টেন্স বলেছিলেন, কিভাবে বলেছেন তার একটা নির্যাস নিয়ে ভদ্রলোক লিখেছেন একরকম, কিন্তু তার ভেতরে ওই যেটা আমরা সমানে চেষ্টা করি সবাই মিলে, আসলে আমাদের কাজ হলো আলোচনাটা একটাই করার। এইটাই কারণ যে যাতে আমরা মার বলা কথাটা দেখতে পাচ্ছি, বলা কথার মধ্যে আরো কি না বলা কথা রয়ে গেছে, যেটা কিনা আমাদের বুঝে নিতে হবে। ওই আছে না একটা কথা, কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সেই রকম। অত তো আর মা এমনি ভদ্রমহিলা কথা বলতেন তো কটা মাত্র, তার মধ্যে সেইখান থেকে না বলা কথা বুঝে নেওয়াটাই আমাদের এই আলোচনার মূল বিষয়বস্তু, আমাদের এই চেষ্টাটুকুর বিষয় আর কি। আমরা আলোচনাটা করি ওই না বলা কথাটা খুঁজে পাওয়ার জন্য, আর কিছু না। আর কি করতে পারি আমরা? তো আজকে আমরা এখানেই শেষ করব। শুধু আরো একবার একটু বলে দিই যে বারবার বলছেন যে তোমরা তার নামে বেরিয়েছ, সব সময় তার কথা মনে ভাববে। আমাদের বেঁচে থাকার জন্য কত টাকাই বা চাই, কিছু লোকসান দিয়েও, আমি ধরে নিচ্ছি এখানে এই ব্রহ্মচারীকে তিনি মায়ের জন্য কথাটা বলছেন, নিজের মাকে। আমরা যদি আমাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করি যে আমাদের চাহিদার কিছু লোকসান হলো, কিছু চাহিদা মিটলো না, হিসাব মিললো না, সেইটাই যদি ধরি, কিছু লোকসান দিয়েও আমরা যেন তাড়াতাড়ি বন্দোবস্ত করতে পারি। কিসের বন্দোবস্ত? নিজেদের মনের বন্দোবস্ত করতে পারি। অর্থাৎ এখানে কিন্তু অশোককৃষ্ণ ব্রহ্মচারীকে বলছেন তার মায়ের বন্দোবস্ত করার জন্য, আর আমরা চেষ্টা করব আমাদের মনের বন্দোবস্ত করতে, যাতে আমরা আমাদের মনটাকে ঠিক পথে, ঠিকভাবে, ঠিক জায়গায় রাখতে পারি, যাতে তার ব্যবহারটুকু আমরা ভালো করতে পারি। অর্থের ব্যবহার যাতে সে আমাদের মাথায় চড়ে না বসে, যেটুকু প্রয়োজন তাকে যেন আমরা সেটুকু কাজে লাগাতে পারি, এর বেশি কিছু নয়। তাহলে টাকার ব্যবহার কিভাবে করবেন, টাকা মানুষের জীবনে কোন জায়গায় থাকবে, সেইগুলো নিয়েও দেখুন মা কত বছর আগে, কত যুগ আগে পথ দেখিয়ে গেছেন। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে, আগামী পর্বে আবারও একটা অন্য কোনো টপিক নিয়ে, যেটা কিনা আমরা আজকের দিনে কিভাবে আমাদের প্রতিদিনের, প্রতি মুহূর্তের যাপনে অভ্যেস করব, কিভাবে, কোনভাবে সেটাকে আমরা প্রাসঙ্গিক করে তুলব, সেইটা একটু বুঝে শুনে চলার চেষ্টার জন্য, সেটা বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনার আমার সকলের ভালো থাকার ঠিকানা।